শুদ্ধর মা মাইরার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে। তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি। ঘরে মনে হয় নেই। মাইরা কিছুই বলল না। বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাজে মাইরা মার খেতে পারে। ওই লোক তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেমন যেন মানতেই পারছে না। কথাও বলছে না কোনো। একা একাও কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের এমন চিৎকার শুনেই মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের ছাপ লেপটে বলে, ইরফান মাইরাকে এভাবেই মারে? তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? হুম, ওষুধ আর মলম এনে দে। কেটে ফেটে গিয়েছে পুরো। মাইরাকে আমি খুব ভালো করেই চিনি। ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনলো না। বিয়েটা তো দিয়ে দিয়েছে। ভাইজান জানতোই মাইরা এরকম। আমি অনেকবার বলছিলাম মাইরা খুব কথা বলে আর খুব চঞ্চল। তার ছেলে বিপরীত মেরুর। তবুও শুনলো না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আধমরা হয়ে যাবে। শুদ্ধ শরীরের সার জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল, এজন্য মামার ওপর আমার অনেক রাগ আছে। আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা। এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়। সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা খারাপ। পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হাওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলো করছে। ইরফানের গাড়ির স্পিড হাই। আশেপাশের মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত বেগ কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষের যেন জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মাইরার ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতর পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়। বউকে মেরে কেটে ফেটে দিয়েছিস। আমার আমাদের সেবা করা লাগে কি জামাই তুই? সর ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ওমা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এর জন্যই মাইরা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধ মাইরার জন্য মায়া লাগলো মার খাওয়ায়। কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটার। কি সাহস, ভাবা যায়? ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলমও লাগাবো আমি। তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ! ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই। কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে প্যাকেটটা ছুঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বললে, ভেতরে যাবি না, এখান থেকে যা। শুদ্ধ ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায়। শুদ্ধ মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভুরু জোড়া কোঁচকালো। কিছু ভাবতেই কোঁচকানো ভুরু খানিক শিথিল হয়। ইরফান জেলাস, এটা তো আগেই বুঝেছে সে। আর ফাইজ, কিন্তু এতটা! আরে সে তো মানবতার খাতিরে ওষুধটা আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া, তোকে সোজা করছি আমি। মায়েরার পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপের থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মাইরার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মাইরার মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো। ছেলেটার চোখ এমন লাল কেন?
ইরফান চুপচাপ এক ধ্যানে মাইরার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিচ্ছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। এরকম করলে আমি আমার শ্বশুর বাড়ির ওই দিকের কারোর সাথে মাইরাকে বিয়ে দিয়ে দেবো। বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে দিলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য। এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। ইরফান তার ফুপির কথার পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মাইরার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো মাইরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপ্টে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মাইরা ঘুমের ঘোরে কেঁপে ওঠে, শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখলো মাইরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মাইরার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেডসাইড টেবিলের ওপর রাখে। এরপর মাইরার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভুরু কুঁচকে ফেলে। কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মাইরার দিকে তাকায়। কিছু না বলে মাইরার থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার সে কালচে জায়গায় বুড়ো আঙুল ছোঁয়ালে মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। দুহাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মাইরার কাজে বিরক্তি ঠেলে বলে, এখানে কি হয়েছে? মাইরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব ফেটে দিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়েছে। মাইরা কিছুই বলল না। ইরফান আবারও হাত এগোলে মাইরা রেগে ইরফানের হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার এ মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তক্তা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়েটাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার ওপর উঠে মাইরাকে টেনে শোয়া থেকে উঠালো। মাইরা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখ খামচে দিল। ইরফান মাইরার দুহাত পেছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মাইরার এত রাগ লাগছে বলার বাইরে। খুন করতে ইচ্ছা করছে এই লোককে। মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বাঁ হাতের শক্ত হাতে মাইরার দুহাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মাইরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মাইরা মাথা নিচু করে নেয়। দেখতে দিবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। বাঁ হাতে ধরে রাখা মাইরাকে ছেড়ে সে হাতে মাইরার মাথা উঁচু করে বাঁদিকে হেলে রাখে। মাইরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মাইরাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মাইরা কিচ্ছু বলে না, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মাইরার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মাইরাকে ছাড়ে না। মাইরা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমি আমার নাম নিজেই চেঞ্জ করব। মাইরার বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মাইরার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মাইরা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখায়ব করে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মাইরা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়েরা মাথা উঁচু করে দেখলো, এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মাইরাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। হাতঘড়ি পরতে পরতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বুলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজের পর যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তোর ছোট বোনের প্রবলেম নাকি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারবো। আপাতত এই ইনহেলারটা ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখাভাবে ছোট করে বলল, বাই।
এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিমি দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকমের ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর পর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে, গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাকসিট থেকে দুহাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি, গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের ওপর রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মাইরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মাইরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মাইরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মাইরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মাইরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মাইরাকে না দেখে এই ঘরে এসেছে। মাইরাকে ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মাইরার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা। স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল থেকে রিসিভ করে। বেরিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারেক নেওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেমটা কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরায় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না, উল্টে আজ নাকি মাইরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে, রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মাইরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম, তুমি এখনো রওনা দাওনি, উল্টে ওখানে থেকে মেয়েটাকে মারছো। ইরফান কিছুই বলে না। তারেক নেওয়াজের মেজাজ খারাপ হলো। রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না ওকে, এবার রওনা দাও আর মিটিং এ জয়েন করো। ইরফান রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মাইরার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং এ তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির থেকে বাড়িয়ে দিলে শুদ্ধর মা অবাক হয়ে বলে, আমার তো এসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। মাইরার নাম বলতে চাইলো কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে কিন্তু মনে ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভুরু কুঁচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধর মা ভুরু কুঁচকে বলে, কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো মা, ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মাইয়াকে দেখতে পারে না, মেনে নেয় না, যেভাবে মারলো তারও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এবার হয়তো মাইরাই আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধর মা মৃদু হেসে বলল, আচ্ছা দেব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি। মানে, আমি তোর জন্য রাঁধলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুদ্ধ মাথা নাড়ালো। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে। বাঁ হাত স্টিয়ারিং এ, ডান হাত গাড়ির জানলায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে, বেশি ভিড় হয়ে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না, সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মচকাবে না। ইরফান অফিস থেকে ফিরল। গ্রামে থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিং অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোয় তাদের ব্যবসা তার বাবাই দেখে।
শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পেছন থেকে রুমা নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তাকালে রুমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময়ে চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময়ের দৃষ্টি যেমন তাকে বিব্রত করছে, তেমনি বিরক্তিরে ঘিরে রয়েছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বললেন, তোমার চুল? ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু। প্লিজ এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ করো। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়ার সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতের 3 আঙুলের সাহায্যে ইশারায় বলে, দারুণ লাগছে ভাইয়া। মাইরার ভাষায় হিরো। ইরফান মাইরার নাম শুনে ইনায়ের দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল সাইড করে ঢোক গেলে ইনায়া ভুরু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলে, এই ডিসগাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফার্স্ট। ইনায়া হেসে মাথা নাড়ল। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখলো তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া মায়ের ইনায়া মায়ের চোখে পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলে মেয়েরা তাদের কথা শোনে না, তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলে মেয়ে যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে, তখন বাবা মায়ের চোখেই সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু এসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছিয়ে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমা নেওয়াজ অবাক হয়ে বলে, মাইরা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমা নেওয়াজ চোখে পানি নিয়েই মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মন মরা হয়ে সোফায় বসে। পুপির কাছে কল করেছিল সে। ভাইয়া মাইরাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটা ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মাইরা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে, মাঝখান থেকে মাইরার না হওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন ভীষণ কষ্ট হলো। মাইরার ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ার ঘরে যায়। ভাইয়া, তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসেছিল ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ার হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ার দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য দুপা এগিয়েও থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, হুম। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফাইজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে, তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকায় ইনায়ের দিকে। অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না। মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে না পারে? ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বাঁ হাত চোখের ওপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস যা। মায়েরা এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মাইরার বাবা ভাই নেই বলেই ওকে তুমি মারো, বুঝি। 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো মাইরার বাবা ভাই থাকলে তুমি মাইরাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনায়ার কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়া আর কিচ্ছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বাদনামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দিব। ইনায়ার পা থেমে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মাইরার কি দোষ?
ও তো তোমার চুল কেটে তোমার উপকারই করেছে। আম্মু কত খুশি হয়েছে। আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছো? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডের থেকে শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে। আর না বলুক দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়। দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছেনি, মাথাও গোছেনি। ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি। সবকিছুই বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়েরাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো। বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে দুটো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখন চোখে ঘুম নেই, উল্টে ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, মেজাজটা হাই লেভেলে উঠছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো। কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে, সারাদিন ঘুমোচ্ছিল কেন মেয়েটা? শরীরে কিছুই তো নেই, শুধু বাদরামি করে বেড়ায়। থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো। ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেটে পোড়া শুষ্ক ঠোঁটজোড়া ভিজায়। কি বলবে? কল কেন দিল? এসব ভেবে মাথা আরো বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো মাইরা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছা করছে তার। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিক। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কিরে, আছিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আছি। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কি বলবি ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকেলে আসছি। ইরফান কিচ্ছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে বাই। শুধু দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না। আবার কোনো কথাও বললো না। শুধু ওই পাশ থেকে মিটিমিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না। আসলেই কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এ তো মায়ের জন্য চিন্তায় শেষ হয়, অথচ স্বীকার করবে না, মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান, জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীতস্বরে বলে, এক্ষুনি হসপিটালে নে, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হাসপাতালে নিবি, 2 মিনিটসের মাঝে নিবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে, বুঝলি? তাই আমি মেয়েটাকে সারা রাত জল পড়তে দিয়ে দিই। ডক্টর বললো শরীর মুছে দিলে ভালো হবে। এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি, বুঝলি? ইরফান হুংকার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ মুখ চেপে হাসি আটকালো। কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই সোয়ার, তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগড়ে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে। আল্লাহ, আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না। আর এখন দুটো কথা বললেই কেমন রিয়াক্ট করে, বিড়বিড় করে, স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভুরু কুচকালো। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মাইরার গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতেই পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মাইরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। কিছুই বুঝলো না।
শুদ্ধ এসব রেখে বলে, মাইরা, তুমি এখনো ঘুমাওনি? মাইরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না। এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফুঁদোয়া 1 গ্লাস পানি খেলে তুমি ফার্স্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সমানে শুদ্ধর ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে, সে কল রিসিভ করে না। তার মাথা ফেটে যাচ্ছে, রাগে ফোন আঁচড়ে ফেললো। বারবার এপাশ ওপাশ পায়চারি করলো, সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়। ব্যালকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টা এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি। গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফটাক। ওমা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে মিথ্যে বলেছে, জানলে তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষায় না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মায়েরা, এ ঘরে। হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধ দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের ওপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়েরার দুহাত তার দুহাতে ধরলো, তাপমাত্রাও স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরার শীতও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর ঘরের লাইট অফ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি ওই ঘরে? শুদ্ধ ভুরু কুচকে বলে, আরে এটা না জানার কি আছে। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুত ভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ইরফানটা ভাবে কি, একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু, বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন, বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলে, তুই আর এ বাড়িতে আসবি না। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, মানে? মানে ও যতদিন এক্সাম চলবে তুই এ বাড়ি আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। তার বাড়ি, সে আসবে না? রেগে বলল, সপ্তাহে 2 দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলে তাই করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়িতে আসতে দিবে না নাকি? বউকে ভালোবাসছে ও, আর ঝড় আসছে তার দিকে। কি জ্বালা! ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজা আটকে দেয়। গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মাইরার গা ঘেঁষে শুয়ে পড়ে। মাইরা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মাইরার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মাইরার কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মাইরা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, নড়ে চড়ে উল্টো ফিরে ইরফানের দিকে ফিরে শোয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকার ঘরে ইরফান মাইরাকে দেখতে পায় না তেমন। খুবই ঝাপসা দেখলো বোধহয়। তার হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে রাখা। তার গলায় মাইরার হাত সরিয়ে দিল না, মাইরাকে হাত বাড়িয়ে ধরলও না। অতি ঝাপসা মাইরাকে দেখলো খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মাইরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল ভিড় করে আসে।
মায়ের কেমন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে দুহাতে ধরতে চাই, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়ের ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভুরু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে। তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মাইরার ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মাইরা ঢোক গেলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে বসে। পাশে হাতকে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মাইরা ঢোক গেলে এই লোক এখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে। অথচ জেগে থাকলে তার ছায়াই যেন সহ্য করতে পারে না। কেন যেন আঁখি জোড়ায় পানি জমলো। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখায়ব থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে। হজরের সময় শেষ প্রায়। চুপচাপ বেচারা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে ছেলেটা। মাইরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মাইরা অজু করে এসে শুদ্ধর মায়ের পাশেই নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মাইরাকে দেখে বললেন, এখানে এলে যে? মাইরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ত্রিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছে, পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। ত্রিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বললেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না। দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘর রেখে তার ঘরে এসেছে কেন? মাইরা ভাবে, তার ঘুম ভালো না সে জানে। সেই হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে। কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান! ফুপির ডাকে ইরফান জাগা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। ত্রিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশ ফিরে জায়গা ফাঁকা দেখে ভুরু কোঁচকাল। বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল, তাই রাতে এসেছি। টিনা বেগম অবাক হলো। সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফান আরো কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, ঘর ছাড়ার কোথায় থাকবে দেখো। নেই বলেই তো তোমায় জিজ্ঞাসা করছি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়, আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখলো সকাল 9টা। অতঃপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ রেখে পালায় না। তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকো। আমার ছেলে এই সপ্তাহে দুদিনে তোমার কাজ সব তুলে দেয়। তারেক নেওয়াজ কিছু বলল না। মিথ্যে তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মাইরাকে মেরেছে এটা নিয়েই তার রাগ আকাশ সম। রিতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বেরিয়েছে, আমি দেখেছিলাম। রিতার কথা শুনে রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনেই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, কোথায় গিয়েছে? রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না। আমি খালি ভাইজান রে গাড়ি নিয়ে বাইরে যেতে দেখেছি। রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভুরু আরো খানিক কোঁচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে? তারেক নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে। ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধর নাম্বারে কল করে। মাইয়া ডাইনিং এ বসে থাকা একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্ক্রোল করছিল।
ইরফান শান্ত পায়ে মাইরার পাশের চেয়ার টেনে বসে। মাইরাকে খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা প্লেটের সব খাবার শেষ না করেই উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মাইরা ডান এঁটো হাতেই ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে ধরে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মাইরা রেগে যায়, এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মাইরা এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। ত্রিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে মাইরা, চিৎকার করছিস কেন? মাইরা এখনো ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মাইরার দিকে। মাইরা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজা আর এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করবো না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলে ওনাকে। ত্রিনা বেগম দেখলেন ইরফান মাইরার হাত চেপে ধরেছে। মাইরার প্লেটে নজর দিলে দেখলো সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়ের দিকে তাকিয়ে বলে, ভাত থেকে উঠছিস কেন, সব খেয়ে নে। মাইরা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়লো না মাইরার হাত, উল্টে আরো শক্ত হাতে ধরলো। মাইরার ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। ত্রিনা বেগম একবার মাইরার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে বসেই খাবে তুমি, সেট। মাইরাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমিও এখানে বসে খাবো। ইরফান অদ্ভুত ভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, আমি এখানেই থাকবো, তুমিও এখানে থাকবে। মাইরা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না, কি করবে? আমায় রাগিও না। মাইরা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মাইরার গালের দিকে। গতকালের মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মাইরার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব। মাইরা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গেলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগেই ইরফান মাইরার পেট বাঁ হাতে আঁকড়ে ধরে, নিজে চেয়ারে বসে তার কোলে মাইরাকে বসায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ত্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখায়াবে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি, খাবার দাও, আমার কাজ আছে। মাইরা দু হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন, অসভ্য লোক। ইরফান মাইরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মাইরা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মাইরা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের ওপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল। কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মাইরার খামচি দেওয়া দেখলো, কিছুই বলল না। মাইরা এখনো হাত সরায়নি। ইরফান ডান হাতে মাইরার প্লেট এগিয়ে এনে মাইরার সামনে রেখে মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মাইরা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরে দুহাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মাইরার নিজেরই খারাপ লাগছে। সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটু অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মাইরার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফার্স্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়। সেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটেফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সে হাসি বোঝার ক্ষমতা কারো নেই। তার মুখাবয়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দেবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়, চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি।
কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তা। সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মাইরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মায়েরার কান্না পায়। এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানেই বসে খাবো। ইরফান কিছুই বলল না। মায়েরা ইরফানের খামচি দেওয়া হাত আবার দু হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়েরার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি ছাড়বেন না মা? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়েরার এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটে কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করলো, ভালোই হয়েছে। অসভ্য লোক। নিজেকে সামলে মৃদুর স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। বাঁ পায়ে তার পাশে চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়েরাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছন দিকে বাঁ হাতে মাইরার কোমর চেপে ধরে। মায়েরার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মাইরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরো কতগুলো যে আঁচড় লেগেছে তার হদিস নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মাইরা রেগে বলে, ছাড়বেন না আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখলো মাইরার খাওয়া শেষ। নিচ থেকেই মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ইরফান দেখলো মাইরার খাওয়া শেষ। নিচ থেকেই মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মাইরার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখলো। এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়। মাইরা ভুরু কুঁচকে ইরফানের প্রস্থান দেখলো। পানি খেতে খেতে ভাবছে, এই লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পেছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপে আঙুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারেক নেওয়াজ রেগে বলে, ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে? আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মাইরাকে মারতে গিয়েছো? আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নেওয়াজ ডেকে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি এক্ষুনি করছি। তুমি আর ও বাড়ি যাবে না, এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আঁচড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধর কলার ধরে তাদের দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। যা বাবা। সে কি করলো? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুদ্ধ অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলের যাই হবে সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনো ভাবে লাগবেই। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল। ফোন অনই আছে, তবে কল কেটে গেছে। সময় দুপুর 2:45। মাইরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল। কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তা ভাবনায় ইরফানের অংশই বেশি। কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে। এর ক্রেডিট তার। কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধ মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ঘরের ভিতর প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়। মায়েরা ব্যর্থ হয় দরজাটা আটকাতে। ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মাইরা ঢোক গেলে, সকালে খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়। অতঃপর কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মাইরার দিকে দুপা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও ফার্স্ট। মাইরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে?
রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মাইরা মুচড়া মুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, অসভ্য লোক, ছাড়ুন আমায়, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মাইরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয় না। মাইরা রেগে বলে, আমি যাব না, বুঝেছেন আপনি, ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানলো, রেগে প্রশ্ন করে, ওয়াই? মায়েরা চেঁচিয়ে বলল, তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মাও আপনার মতো এভাবে মারেনি। দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন, ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মাইরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন, বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মাইরাকে তার সাথে চেপে শান্ত গলায় বলে, সরি। মাইরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মাইরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে বলে, নো। মাইরা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শাট আপ স্টুপিড। মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মাইরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তিকর শ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর আ স্টুপিড, আমায় রাগিয়ে শান্তি পাও না। মাইরা কিছু বলে না। ইরফান মাইরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মাইরার গলা থেকে ওড়না সরাতে নিলে মাইরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মাইরার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মাইরা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেল? কেমন অদ্ভুত বিহেভ করছে। মাইরা নিজেকেই পাগল লাগছে। ইরফান আবারও মাইরার ওড়না ধরে টান দিতে নিলে মাইরা ইরফানের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। মায়রাকে ছেড়ে হাত ঘুরতে সময় দেখলো। হাতের বোরখা বেডের উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, 5 মিনিটে আসছি, রেডি হও ফার্স্ট। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোথায় নিয়ে যাবে তাকে? কোনো ধারণাই করতে পারলো না। তাকে বলেও না, বিরক্ত লাগলো। বোরখা পরে হিজাব বাঁধলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখলো খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আত্মনাদ করতে পারলো না। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চললো। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়। দরজা চাপানো। মায়েরা তার ঘরের দরজা চুপচাপ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলেই তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ালো। দ্রুত দুহাতের শার্টের হাতা কোণের পর্যন্ত ফোল্ড করলো। হাতঘড়ি পড়তে পড়তে আয়নায় একবার নিজেকে প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে। মুখে আবির কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে, হাতঘড়িতে একবার সময় দেখে। ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভুরু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝলো নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। টিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথাও যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়ের কথা বলছিস? ইরফান নীরব থাকলো। টিনা বেগম ভুরু কুঁচকে বলল, ও তো ওর ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভুরু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মাইরা ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখলো। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মাইরা বাইরেও যায় না। এই দুপুরের সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানলেন পেলেন না মাইরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? ত্রিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মাইরাকে দেখেছিস? শুদ্ধ ভুরু কুঁচকে বলল, না তো, কেন নেই? না, কোথাও পেলাম না তো। ইরফান
ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে যদি বয়ফ্রেন্ড থেকে থাকে, এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়েরা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়েরাকে দেখেই বলবে। এরপর শুধু নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়েরা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উঁকি দিলে ত্রিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তো ওকে, আর কিছু বলবি না, বাঁদর হয়েছে একটা। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ, দাঁড়িয়ে ডান হাতে ঘাড় ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপ ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি সব নিয়ে মাথাটা পুরো ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো। গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরা তার এক ক্লাসমেট নাম মিম তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথেই আজ বিকেলটা কাটিয়ে যাক। মাইরা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাড়তে যায়। হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটাকে আমরা এঁটো করে রেখেছি। মাইরা পাত্তা দিল না, আরেকটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট ৫-৬টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মাইরার বাঁ হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নেই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মাইরা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মাইরা ভুরু কুচকে বলে, মানে না রে আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মাইরা বরের বিচি মুখ গোল করে হেসে ফেলে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না? আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দেবো সুন্দরী। মিম রেগে ধূপ করে মাইরার হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে। মাইরার মুখটা কেমন মলিন হলো, মৃদু স্বরে বলল, হুম। মিম অবাক হয়ে বলে, তাহলে কি হবে? মাইরা হেসে বলে, তোর হাঁড়িতে ভাগ বসাবো। মানে? মাইরার মুখে থাকা বড়য়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামের গলায় ঝুলবো, তোর হাঁড়িতে ভাগ বসাবো, দুই সতিনে মিলে ঝাক্কাস এক সংসার সাজাবো। মিম রেগে গেল, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারে মজা করে বলছে, তাই আর কিছু বলল না। মায়ের সামনে ফুচকার এক ফ্যান থেকে বলল, আমি টাকা আনিনি, তুই ফুচকা খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস? মাইরা মিমের দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করে বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসাব করে চলি আমরা। মাইরা ৪ প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে। মিম আর মাইরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মাইরার পেছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মাইরা ভুরু কুঁচকে পিছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখে মুখে মাইরার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বোলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত উল্টো ঘুরে মিমির হাত ধরে, দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরও পিছু ফিরে তাকায় না।
এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরা দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসছি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোরা আর বর আছে বলে কি আমি কি কারোর দিকে তাকাবো না? মায়েরা দুহাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি। বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেয়াদব মাইয়া? মিম অবাক হয়ে বলে, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়। আমতা আমতা করে বলে, আমার দূর সম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলা ভাই, চল ট্রিট নিয়ে আসি। শালি হই আমরা তার? মায়েরা রেগে যায়। তার বরকে দুলাভাই বানিয়ে দিয়েছে? আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভিতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের এমাথা ওমাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিং এর সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা আলগিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথার নিচুর দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দুহাত আড়াআড়ি ভাবে বুকে গুঁজেছে। ডান পা ভাঁজ করা, বাপা মেলে রাখা। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা। চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা দুই বসে রইল। রাত ৯টা পেরিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় এভাবে স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়। রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? উপাস থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়, ও ফোন তুলে না কেন? শুধু ভুরু কুচকে বলে, ওকে দিয়ে কি করবি, ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম। কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে, এই ইরফানের জন্য তো পারলাম না। ওর নাকি সিরিয়াস রোগী, তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না, মেজাজ খারাপ লাগে না? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। অতঃপর বলে, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম, ও কোথায়, আসবে কি শুনে বলতো? শুদ্ধ হেসে বলে, রবি তো পালাইছে মামা, তুই তো বউয়ের রাগ ভাঙা যা, ইরফান যাবে না। বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তর কাছে মাইরার অ্যাজমা ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর গলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে, রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোরও। শুদ্ধ কলার ছেড়ে দ্রুত পেছন ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে কেমন অবাক হলো। তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মাইরার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মাইরার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলি? ভয়ে মাইরার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল কোথায় গিয়েছিলি, অ্যান্সার মি। মাইরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখিনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়ে চোখ জোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়েরার গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মায়েরা দুগালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাঁপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি।